বাংলাদেশ জামাতে ইসলামের আমির আমিরে জামায়াত শফিকুর রহমান সাহেব নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের মধ্যে বলেছেন যে উনি ক্ষমা চান, একাত্তরের যে অপরাধের জন্য উনি ক্ষমা চান। শুধু একাত্তর না, 1947 সাল থেকে 2025 সাল পর্যন্ত যা কোনো অপরাধে যেটা মানুষকে আহত করেছে সবকিছুর জন্য উনি নিঃশর্ত ক্ষমা চান। ক্ষমা তো উনি এর আগেও চেয়েছেন, কিন্তু উনি সহ ওনার আগের আমির যারা জামাতের আমিরে জামায়াত যারা ছিলেন ওনারাও ক্ষমা চেয়েছেন, কিন্তু ক্ষমার ভাষাটা আমাদের সুশীল সমাজের বা প্রগতিশীল যে অংশ তাদের পছন্দ হয় নাই, এবং তারা নানা রকম অজুহাত দিয়েছেন। যদি কিন্তু ব্যবহার কেন থাকবে, মানে উনি কেন পায়ে ধরে ক্ষমা চাইলেন, মানে কোনো না কোনো একটা অজুহাত ওনারা বের করেছেন। আমার মনে হয়েছে যে জামায়াতে ইসলামী 71-এর পরে 54 বছর পার হয়ে গেছে, 47-এর পরে 78 বছর পার হয়ে গেছে, তো এখন তারা ক্ষমাটা সিনসিয়ারলি চাচ্ছেন। 71-এর কথাই বলি যে 71-এ অবশ্যই জামায়াতে ইসলামের একটি অংশ মানবতা বিরোধী কার্যকলাপে লিপ্ত ছিল, এবং জামায়াত দল হিসেবেও পাকিস্তান যাতে না ভাঙে এবং স্বাধীন বাংলাদেশ সৃষ্টি না হয় এরকম তাদের অবস্থান ছিল, এবং এর জন্য তারা নানাবিধ কার্যকলাপ করেছে যেটা আমরা মেনে নেওয়া আমাদের জন্য কষ্টকর, বাঙালি জাতি বা বাংলাদেশিদের জন্য। বাঙালি শব্দটা ঠিক না, কারণ বাংলাদেশে আরও অনেক রকম জাতির মানুষ বসবাস করেন, তো এটা আমাদের জন্য মেনে নেওয়া কষ্টকর। কিন্তু জামাতের পক্ষে বলতে হয় যে 54 ইয়ার্স হ্যাভ পাস, আপনার 54 বছর পার হয়ে গেছে, এখন একটা তো দেশের একটা সমঝোতা আসতে হবে। তো এটা তো আপনার নর্থ ভিয়েতনাম সাউথ ভিয়েতনামের সংঘাত ছিল, পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি সেপারেট ছিল, তারা তো একটা একতা দেখিয়েছে। তো হ্যাঁ, ভিয়েতনামে তো আপনার কমিউনিস্ট বিরোধী অনেকে ছিলেন, কিন্তু একটা পর্যায়ে তো আসতে হয়। সাউথ আফ্রিকাতে আমাদের তাদের সংখ্যাগরিষ্ঠ অংশের বিরুদ্ধে একটা বিশাল সংখ্যক শ্বেতাঙ্গ মানুষ ছিলেন তার বিরুদ্ধে, তারা ক্ষমা করে দিয়েছেন। তা আমরা তো তারা বারবার ক্ষমা চাওয়ার পরেও আমার ভাষা এখন হয়তো বলবে যে উনি দেশে কেন ক্ষমা চেলেন না, আমেরিকাতে গিয়ে ক্ষমা চেতে হলো কেন, নিউ ইয়র্কে সাংবাদিকদের বললেন কেন, ইত্যাদি নানাবিধ কথা আসবে, এবং এটা ওনার বক্তব্যেও এসেছে। তো উনি কি করলে আবার ক্ষমা হবে সেটাও ওনারা বলেন। বললেন যে ওদের তো হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য তো বিচার হতে হবে, তো বিচার তো একটা হয়েছে না, কয়েকজনকে তো বেশ কয়েকজন তাদের টপ লিডারশিপের পর যারা তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নানা দেশ থেকে প্রতিবাদ আসা সত্ত্বেও এটা তো কার্যকর করেছে। আবার গোলাম আজম সাহেবকে করা হয় নাই, দেলোয়ার হোসেন সাহেবকে করা হয়নি, কিন্তু তারা আমৃত্যু কারাগারেই থেকেছে। এখন বাস্তবতা হচ্ছে জামায়াতের এবং তাদের ছাত্র সংগঠন বা অন্যান্য সংগঠনের যারা আছেন তারা 71-এর পরেই জন্ম নিয়েছেন অধিকাংশ, বা 71-এ ওনারা বয়সে অনেক ছোট ছিলেন। তো তাদের এখন যদি নানা অজুহাতে তাদেরকে ক্ষমা করা না হয় বা বা তাদেরকে মেইন স্ট্রিমের অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে মুশকিল, এটা দেশটা সংঘাতের দিকেই যাবে। মানে আওয়ামী লীগের তুলনা টেনে বলতে পারেন এখন আওয়ামী লীগ কি ক্ষমা চাইলেই আমরা ক্ষমা করে দেব? প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমা চায় নাই, আর আওয়ামী লীগের অনেক নেতা দেশ থেকে পালিয়ে গেছেন এবং বিচারের সম্মুখীন হয়েছে। জামাতে ইসলামী করতেন বা ইসলামী তখন ইসলামিক ছাত্র শিবিরের যে পূর্বসূরি ছাত্র সংঘ যারা করতেন, তাদের ভিতরে যারা পালিয়ে গেছেন তাদেরকে তো আর রিহ্যাবিলিটেট করা হয় নাই। আর গোলাম আজম বাংলাদেশে এসেছিলেন, উনি পাকিস্তানি পাসপোর্ট নিয়েও এসেছিলেন, কিন্তু তার নাগরিকত্ব বাতিল করেছিলেন যে শেখ মুজিব, এটা ওনার এটা কোর্ট এটা মানে নাই। কোর্ট বলেছে এটা মানুষের একেবারে বেসিক রাইটের লঙ্ঘন করা হয়েছে, তার নাগরিকত্ব
রদ করে। আমি আহ, যতদিন মানে আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পরে আমি বিএনপির মুখে আসলে স্বাধীনতার চেতনা এবং আহ, জামায়াতে ইসলামের ৭১-এর কৃতকর্মের আহ, জন্য শাস্তি এরকম দাবি বিএনপির কাছে আমরা শুনি নাই। এটা শুনছি গত বছর খানেক ধরে, যখনই তারা রাজনীতিতে তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তো বিএনপি তো জামাতকে মন্ত্রী ছিল, বিএনপি যখন সরকার গঠন করে ২০০১-এ, তখন তো এদের মন্ত্রী ছিল তো এই নিজামীরা, নিজামী, মুজাহিদি, এনারা তো দে ওয়েলকাম দেম ইন পার্টি। এবং বিএনপির একাধিক নেতা বলেছেন জামাত এবং বিএনপি ভাই ভাই তারা, তখন আপনাদের কোনো সমস্যা হয় নাই বিএনপির। এখন কেন? এখানে জামায়াত যদি কোনো ক্ষমা না চাইতো এবং তারা রাষ্ট্রবিরোধী চক্রান্তে লিপ্ত থাকতো, তাহলে তো অন্যরকম ব্যাপার ছিল। কিন্তু তারা ৪৭ পাকিস্তান মানে নাই, কিন্তু পাকিস্তানের পক্ষে তারা যুদ্ধ করেছিল, পাকিস্তানকে এক রাখতে চেয়েছিল। এটা একটা রাজনৈতিক অবস্থান ছিল। এর ভিতরে যারা হিউম্যান রাইটস ভায়োলেশন করেছেন তাদের বিচার হয়ে গেছে, ডান অ্যান্ড ডাস্টেড। বিচারটা নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু বিচার একটা হয়েছে, আমরা দেখতে পেয়েছি। আবার একটা গণ আদালতও বসিয়েছিলেন এক ভদ্রমহিলা, উনি জাহানারা ইমাম। তো সেখানেও গোলাম আজমের ফাঁসি দেওয়া হয়েছিল। তখন কিন্তু কেউ মব টব এগুলো সেগুলোকে বলে নাই, এবং গণ আদালত বসানো যায় না, তখন এটা সংবিধান বিরোধীও কেউ বলে না। তো বিএনপি যেহেতু লড়াই সংগ্রামে জামাতের সাথেই ছিল বা জামাতকে পাশে পেয়েছিল, জামাতও তাদেরকে পাশে পেয়েছিল, অবশ্য তাদের নেতাদের যখন ফাঁসি হচ্ছিল তখন পায় নাই, কিন্তু অন্য অন্য সময় পেয়েছিল। এবং এই হাসিনা বিরোধী যত রকম আন্দোলন সংগ্রামে জামাত বিএনপি একসাথেই লড়াই করেছে। এবং হাসিনাও বলতো যে কোনো কিছু হলে বিএনপি জামাত বা জামাত বিএনপি দুইভাবেই বলতো, এবং তাদের নেতারাও এগুলো বলতো। এখন বিএনপির ফজলুর রহমান সাহেব এবং অন্যান্যরা, বিশেষ করে যারা আওয়ামী লীগ থেকে গেছেন, আরও কিছু নেতা আছেন যারা কথায় কথায় এই স্বাধীনতার সপক্ষের শক্তি হিসেবে, স্বাধীনতার সপক্ষের শক্তিও এটা বিএনপি কখনো বলতো না, এটা আওয়ামী বয়ান ছিল। বিএনপির এটা বলার প্রয়োজনই মনে মনে করেন নাই, কারণ বিএনপিতে অজস্র মুক্তিযোদ্ধা ছিলেন, আওয়ামী লীগের থেকে বেশি মুক্তিযোদ্ধা ছিলেন। তো এটা অবভিয়াসলি তারা আওয়ামী বয়ানে যে মুক্তিযুদ্ধ সেটাকে তারা বিলিভ করেন না বলেই তারা বিএনপিতে যোগ দিয়েছে। এটা এটা খুবই পরিষ্কার একটা কথা। এত মুক্তিযোদ্ধা যে বিএনপিতে গেছেন, তো তারা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আওয়ামী যে ন্যারেটিভটা, মুক্তিযুদ্ধ একক শেখ মুজিবের আহ্বানে সবাই যুদ্ধটা হয়েছে এবং তিনি নেতৃত্ব দিয়েছেন, এবং আওয়ামী লীগের সব কিছু অ্যান্ড অল, সবই আওয়ামী লীগের কার্যকলাপ হচ্ছে মুক্তিযুদ্ধ। কথাটা তো সত্যি না। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সবাই তো আওয়ামী লীগ ছিল না, কেউই, খুব কম লোকই হয়তো আওয়ামী লীগের পক্ষে ছিল। এবং ফ্রিডম ফাইটারদের ভিতর বিভিন্ন দেশ, এটা জনযুদ্ধ ছিল, আওয়ামী লীগ এটা নিজের যুদ্ধ করে নিয়েছে। শেখ মুজিবের অবশ্যই অবদান ছিল, ওনার ডাকে অনেকেই অস্ত্র তুলে ধরেছিলেন। ৭ই মার্চের ভাষণে ইতিহাসের অংশ বাংলাদেশে সেগুলো, কিন্তু উনি তো যখন নেতৃত্ব দেওয়ার সময় আসলো, তখন উনি 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 নিজেকে কারাগার বরণটাকেই শ্রেয় মনে করলেন। এবং উনি আসলে জানতেনই না মুক্তিযুদ্ধটা কিভাবে হয়েছে, এবং উনি কখনো এই মুজিবনগর গভর্নমেন্টের দেখারও ইচ্ছা প্রকাশ করেন নাই। এবং ওনার আমলেই আসলে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে উনি ক্ষমা করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে বাঙালিরা ক্ষমা করতে জানে, বাঙালি শব্দটা বলে। তো উনি পাকিস্তানি সেনাদেরকে ক্ষমা করে দিতে পারেন, পাকিস্তানি সেনা কর্মকর্তাদের ক্ষমা করে দিতে পারেন, তারাও তো আপনার ইয়েতে হত্যা, খুন, ধর্ষণে জড়িত ছিল, কিন্তু তাদের সতীর্থদের তাদের আওয়ামী লীগ ক্ষমা করতে পারল। অটোমেটিক্যালি যখন পাকিস্তানিদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তখন অবভিয়াসলি ইয়ে করা হয়েছে, তাদের যে বাঙালি দোসর ছিলেন তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আরও একটা কথা, জামাত ইসলামী একমাত্র দল না যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। মুসলিম লীগ করেছিল, মুসলিম লীগকে জিয়াউর রহমানের সময় তারা
ইলেকশন করেছিল। তবে আস্তে আস্তে এটা বিলীন হয়ে গেছে, আর জামাত আস্তে আস্তে শক্তি সঞ্চয় করেছে। নিজামা ইসলামী করেছিল, আল শামস বাহিনী তাদের তাদের ছিল, তারা তো করছে politics। খুবই ক্ষুদ্র আকারে করছে করছে। তারপরে আপনার বিভিন্ন চৈনিক বাম যারা ছিলেন, তাদের অনেকেই মুক্তিযুদ্ধের বিরোধী ছিল। এমনকি এরকমও বলেছিলেন যে মুক্তিযোদ্ধা এবং পাকিস্তানের যে পাকিস্তানি বাহিনীর যে যুদ্ধ, তাকে তারা দুই কুকুরের লড়াই বলে অভিহিত করেছিল। তাদের অনেকেই তো আওয়ামী লীগের ইয়েতে ছিল। দিলীপ বড়ুয়ার দল তো, দিলীপ বড়ুয়ারা তো ইয়ের বিরুদ্ধে ছিলেন, স্বাধীনতা যোদ্ধাদের বিরুদ্ধে ছিলেন, তারা লড়াই করেছেন তাদের। তো তাদেরকে আপনারা মাফ করে দিতে পারেন, আর জামায়াতে ইসলামকে আপনাদের সমস্যা। কারণ এবং এটা যদি অনেস্টলি হইতো তাহলে একটা বলার কথা ছিল। অনেস্ট না, আপনারা আওয়ামী লীগ বিএনপি দুইজনই জামাতের সাথে এক ধরনের অ্যালায়েন্সে দুজন দুই প্রকৃতির, দুই পার্টি দুই প্রকৃতির অ্যালায়েন্সে গিয়েছে। তো এখন আমাদের রাজনৈতিক বিভেদ যাই থাক, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের কিছু কিছু ক্ষেত্রে এক থাকতে হবে, এটা ছাড়া বিকল্প নাই।